হ্যালো স্টুডেন্টস। সো আজকে এই ক্লাসটা 12 এর নিউট্রিশন ক্লাস 9 এর বায়োলজির জন্য ইম্পর্টেন্ট। 12 এর নিউট্রিশন ক্লাস 9 বায়োলজি, যে কোনো বোর্ড, এনি বোর্ড, বিবিএসই, সিবিএসই, আইসিএসই, যে কোনো বোর্ডের ক্ষেত্রে দ্য স্টুডেন্টস অফ ক্লাস 12 নিউট্রিশন অ্যান্ড ক্লাস 9 বায়োলজি মে বেনিফিট ফ্রম দিস ক্লাস, আই ডোন্ট নো। তাহলে আজকের এই ক্লাসটা খুব বেসিক ক্লাস। সেটা যদি আমি নিউট্রিশনের পার্সপেক্টিভ থেকে দেখতে চাই, তাহলে হোয়াট আই কল ইট EFE কনসেপ্ট। ঠিক আছে, তাহলে এই EFE কনসেপ্ট ব্যাপারটা আমরা এটার সঙ্গে পরিচিত, আমরা জানি, আমরা ছোটবেলা থেকেই পড়েছি, বাট স্টিল EFE, or we can call it energy, food, energy concept. বেসিক্যালি ব্যাপারটা কি? বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা খাবার খাই কেন? পেট ভরাবার জন্য। না না না, অ্যাকচুয়ালি খাবার খেতে ভালো লাগে, খাবার খেলে পেট ভরে, এগুলো আমরা জানি, কিন্তু স্টিল আমাদের বডিতে এই খাবারটা কি কাজে লাগে না? আমরা সবাই জানি যে আমাদের বডিতে এই যে দ্য ফুড উই ইনটেক বিকামস এনার্জি, তাই না? কিভাবে হয়? থ্রু দ্য প্রসেস অফ নিউট্রিশন। ওকে, তাহলে নিউট্রিশনের একটা অবজেক্টিভ কি? এনার্জি প্রোডাকশন। নিউট্রিশনের অনেকগুলো অবজেক্টিভ, তার মধ্যে একটা হচ্ছে এনার্জি প্রোডাকশন ইন আওয়ার বডিজ। সিম্পল। তাহলে আমরা আজকে যেটা দেখব, এইটা কেবলমাত্র যে নিউট্রিশনের সঙ্গে রিলেটেড তা কিন্তু নয়। অনেক সময় এই সেম কোয়েশ্চেন বা এই সেম আনসার বা এই সেম যে ডায়াগ্রাম বা চার্ট যেটা আজকে আমি তোমাদের সামনে দেবো, সেটা তোমরা অতি অবশ্যই ইকোলজির ক্ষেত্রেও আনসার করতে পারবে। ইকোলজির এনার্জি ফ্লো মনে আছে? সেই এনার্জি ফ্লো এর একটা সিম্পলিফাইড ফর্ম, এবং তার সঙ্গে আমাদের বডিতে নিউট্রিশনের যে প্রসেসগুলো, সেইগুলো কিভাবে রিলেটেড, সেইটাকে আমরা আজকে একটা চার্টের সাহায্যে দেখাবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, সেই চার্টটাকে আগে আমরা ইংলিশে লিখব। ঠিক আছে, যারা ইংলিশে পড়ো নিউট্রিশন, তাদের ক্ষেত্রে এই চার্টটাকে আমরা আগে ইংলিশে লিখব। এই ধরনের একটা চার্ট তোমরা তোমাদের টেক্সট বইতেও পাবে। ওকে, তাহলে লেট আস স্টার্ট। তাহলে আমরা সবাই জানি কি পৃথিবীর সমস্ত শক্তির উৎস সান। ঠিক আছে, তাহলে সূর্য থেকে কি এনার্জি আসছে? দ্যাট ইজ সোলার এনার্জি। ওকে, তাহলে এই যে সোলার এনার্জি, এইটা কোথায় আসে? প্ল্যান্ট। ঠিক আছে, তাহলে গ্রিন প্ল্যান্টস, যাদের মধ্যে ক্লোরোফিল থাকে, আমরা জানি তারা কি করে? ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস পদ্ধতিটাকে আমি এখানে ডেসক্রাইব করবো না। ঠিক আছে, তাহলে এই যে ফটোসিনথেসিস, এই ফটোসিনথেসিসের ফলে কি হয়? ফটোসিনথেসিসের এন্ড প্রোডাক্ট কি? আমরা সবাই ছোটবেলা থেকে পড়ছি বারবার করে, দ্যাট ইজ গ্লুকোজ। Glucose is a sort of carbohydrate, or we can call it simple sugar.
কিন্তু এটা আসলে আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য এই যে গ্লুকোজ, এই গ্লুকোজের মধ্যে সোলার এনার্জি gets converted and stored as chemical energy. এটা আমরা জানি, তাই না? তাহলে দেখো এই পার্টটা আমরা ফটোসিনথেসিসেও ইউজ করতে পারি, এই সেম পার্টটা আমরা ইকোসিস্টেমের ক্ষেত্রে ইউজ করতে পারি, এনার্জি ফ্লো এর ইন্ট্রোডাক্টরি পার্টটা লিখবার জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। আবার আমরা আমাদের নিউট্রিশনের এই ইএফই কনসেপ্ট, এই কনসেপ্টটা বোঝানোর জন্য আমরা সেম চার্টটাকে ইউজ করতে পারি। সুতরাং একদম সিম্পল আমাদের ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন বা ফ্লো ডায়াগ্রাম, সেগুলো কিন্তু আমরা বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে ইউজ করতে পারি। নট নেসেসারিলি যে আমাকে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা চার্ট মুখস্থ করতে হবে, না, মুখস্থ করার কোনো প্রশ্নই নেই। কোনো একটা ফ্লো ডায়াগ্রাম যেটা আমরা আমাদের আনসারের মধ্যে ইনক্লুড করতে চাই, সেইটাতে আমরা নিজেরাই তৈরি করতে পারি খুব সহজে। কিভাবে? আমাদের শুধু মাথায় রাখতে হবে পরপর স্টেপগুলো কি, সেগুলোকে আমরা কমপ্লিট সেন্টেন্সে না লিখে সেগুলোর যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলোকে দিয়ে যদি সেগুলোকে আমরা অ্যারো দিয়ে বা বিভিন্ন ভাবে প্রেজেন্ট করি, বিভিন্ন রকম ভাবে আমরা ফ্লো ডায়াগ্রাম করতে পারি, অ্যান্ড দিস ক্যান হেল্প। ওকে, এটা একটা সিম্পল ফ্লো ডায়াগ্রাম যেটাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারছি, তাই না? তাহলে এইবারে নেক্সট ব্যাপার কি, আমি এবার একদম আমাদের নিউট্রিশনের অ্যাসপেক্ট থেকে চলে আসি। তাহলে আমি ধরে নিচ্ছি এই যে প্ল্যান্টে গ্লুকোজটা, তাহলে সেটা এবার কোথায় আসবে? হিউম্যান বডিতে, তাই না? তাহলে হিউম্যান বডিতে কি হবে? আমি এখানটায় লিখে দিতে পারি হিউম্যান কনজাম্পশন। ঠিক আছে, তাহলে এখনো পর্যন্ত খুব সিম্পল কনসেপ্ট আমরা সবাই জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি যে সোলার এনার্জি আফটার গেটিং ট্র্যাপড ইন গ্রিন প্ল্যান্টস বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, তারপরে যখন মানুষ সেই গাছপালাগুলোকে খায়, আমরা শাকসবজি খাই, তাহলে সেই যে কেমিক্যাল এনার্জি, সেই কেমিক্যাল এনার্জি তো আমাদের বডিতে আসে, আমরা সবাই জানি। এবং এই যে কেমিক্যাল এনার্জি, ইটস আলটিমেটলি দ্য সেম সোলার এনার্জি, তাই না? এইবারে তারপরে আমাদের বডিতে আসবার পরে যে ফুডটা, তাহলে হিউম্যান কনজাম্পশন কাকে? অফ ফুড। ফুডটা কি? তাহলে আমরা এখানে এই প্ল্যান্টটাকে ফুড হিসাবে গ্রহণ করছি আপাতত, আমরা দেখতে পাচ্ছি। এইবার এই ফুডটার কি হবে? সো হোয়াট ইজ দ্য ফেট অফ দ্য ফুড দ্যাট উই হ্যাভ ইনজেস্টেড? তাহলে খাদ্য গ্রহণের পরে এর পরে এই ফুডটার কি হয়? এইখানটাতে ক্লাস 9-এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এবং নিউট্রিশনের ক্ষেত্রে এই জায়গাটা থেকে যদি তোমাদের ডেসক্রিপশন করতে বলে, অনেক সময় এটাকে বলা হয় পুষ্টির পর্যায়, ফেজেস অফ অ্যানিমাল নিউট্রিশন। অ্যানিমাল নিউট্রিশন আমি হিউম্যানের জায়গায় যে কোনো অ্যানিমাল লিখতে পারি, তাই না? এবং আরেকটা কথা কি, অ্যানিমাল নিউট্রিশনকে কি বলা হয়? হেটারোট্রফিক। আর প্ল্যান্টের যে নিউট্রিশন, ফটোসিনথেসিস, বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, যেখানে গ্লুকোজ তৈরি করছে, এবং এরপরেও কিন্তু প্ল্যান্টেও এই গ্লুকোজটা ইউজড আপ হতে হবে, তাই না? ইউজড আপ হওয়া মানে কি? কেমিক্যাল এনার্জি থেকে আবার হিট এনার্জি অর আদার কেমিক্যাল এনার্জি, সেইটাতে কনভার্টেড হতে হবে। ওকে, তো যাই হোক, সেইটা আমরা পরে আসছি। এবার আমরা দেখি যে এই ফুডটা আফটার বিং ইনজেস্টেড, এটাতে কি হয়? আমরা তো কদিন ধরেই পড়ছি, ফার্স্টই হয় ডাইজেশন। ডাইজেশনের পরে কি? এটাও আমরা জানি অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন, তাই তো? অ্যাবজর্পশনের পরে কি হবে? অ্যাসিমিলেশন। তারপরে কি হবে?
দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মেটাবলিজম, ঠিক আছে? এবং মেটাবলিজম হলে কি হবে? রিলিজ অফ এনার্জি। ওকে, এবার সেই যে এনার্জি যেটা কিনা রিলিজড হলো, সেইটা দিয়ে আমরা কি করতে পারবো? ওয়ার্ক, ঠিক আছে? অর সেইটাকে অন্য কোনো কেমিক্যাল ফর্মে স্টোর করতে পারবো। ওকে, তাহলে এইখানটাতে হেটারোট্রফিক নিউট্রিশন, তার যে বিভিন্ন ফেজগুলো, সেইগুলোকে আমি একটা চার্টের মধ্যে এনে রেখেছি। তাহলে এইখানে এইবার কয়েকটা জিনিস যেটা বলবার পালা, এটাকে স্যার আপনি ইএফই কনসেপ্ট বলছেন কেন স্যার? দেখো, দিস স্টার্টস উইথ সোলার এনার্জি, দ্যাট ইজ ই। The energy becomes food. The energy becomes food here and here. So basically যে গ্লুকোজটা তৈরি হলো ফটোসিনথেসিসে, সেটা সেই প্ল্যান্টের ফুড। তাহলে এনার্জি টার্নস ফুড, এনার্জি টার্নস ফুড, and again in the plant body as well as in the animal body. প্ল্যান্টের বডিতেও কি হয়? এই সেম জিনিস, গ্লুকোজের মধ্যে কি আছে? কেমিক্যাল এনার্জি। তাহলে প্ল্যান্টের ক্ষেত্রে নিউট্রিশনে এর পরে কি হবে? এই যে গ্লুকোজটা, দ্যাট আন্ডারগোজ মেটাবলিজম। ওকে, তাহলে মেটাবলিজম হলে কি হবে? ইকুয়ালি রিলিজ অফ এনার্জি, রিলিজ অফ এনার্জি। সেই এনার্জিটা দিয়ে প্ল্যান্ট কি করবে? প্ল্যান্টের ওয়ার্ক বিভিন্ন রকমের, গ্রোথ হতে পারে, মেনটেনেন্স হতে পারে, বিভিন্ন রকমের প্ল্যান্টের যা কাজ। যেহেতু এটা আমি নিউট্রিশনের পার্সপেক্টিভ থেকে বেশি বলছি, যে কারণে প্ল্যান্টের কি কি ফিজিওলজিক্যাল ফাংশনস হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি না। আমাদের এই টপিকের মধ্যে সেইগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। আর কি করতে পারে? স্টোরেজ। কিন্তু আমাদের বডিতে, হিউম্যান বডিতে এনার্জি স্টোর থাকে কি হিসাবে? আমরা তো জানি ফ্যাট, মূলত ফ্যাট আর গ্লাইকোজেন। আর প্ল্যান্টের ক্ষেত্রে স্টোরড মেটেরিয়াল কি? স্টার্চ। যাই হোক, আর যদি ওয়ার্ক ডান করতে হয় তাহলে সেখানে কি লাগবে? এনার্জি। এই এনার্জিটা ইউজ আপ হয়ে যাবে এখানে ওয়ার্ক ডান বাই ইউজিং দিস এনার্জি। ঠিক আছে, তাহলে দেখো, যে সোলার এনার্জিটা দিয়ে ফুড তৈরি হলো, ফুডে গেল, এবং ফুড থেকে আবার সেই এনার্জিটাই লিবারেটেড হচ্ছে। ঠিক আছে, এবং লিবারেটেড হয়ে কোনো অর্গানিজম, যে কোনো অর্গানিজম, সে কোনো কাজ করতে পারছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের এনার্জি ফুড এনার্জি কনসেপ্ট, অর সিম্পলি ইএফই কনসেপ্ট। এই কনসেপ্টটাই আমরা ইকোলজিতেও পাই। ইকোলজিতে যখন আমরা এনার্জি ফ্লো থ্রু ট্রফিক সিস্টেমস পড়ি, সেখানে আমরা কি দেখি? প্রথমে হচ্ছে প্রডিউসার্স, গ্রিন প্ল্যান্টস আর দ্য প্রডিউসার্স। সো দেখো, আমরা একটা চার্টকে আমরা কিভাবে মডিফাই করতে পারি। আমরা ইভেন এইখানে প্রত্যেকটা প্ল্যান্টের বা প্রত্যেকটা অর্গানিজমের, আমি এখানে বেশি অর্গানিজম ইউজ কিন্তু করি। ওকে, তাহলে প্ল্যান্ট কি? অ্যাকর্ডিং টু ইকোলজিক্যাল টার্মস, গ্রিন প্ল্যান্ট। যে প্ল্যান্টে কি আছে? ফটোসিনথেটিক পিগমেন্ট হিসেবে
ক্লোরোফিল আছে। তাহলে গ্রিন প্ল্যান্টসে কি হয়, তাদেরকে কি বলা হয়? প্রডিউসার্স। প্রডিউসার্স মানে উৎপাদক। আমি বাংলার টার্মে যাচ্ছি, আমি ব্যাখ্যা করবো বাংলায় যাচ্ছি। ওকে। আর হিউম্যান বিইংস, আমরা কি? কনজিউমার। ইকোলজিক্যাল টার্মে কনজিউমার। অর্থাৎ প্ল্যান্ট এই সোলার এনার্জিটাকে ট্র্যাপ করলো, গ্লুকোজ বানালো তার বডিতে, আমরা সেটাকে কনজিউম করছি। ঠিক আছে? বেশ সুন্দর করে কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, পুঁই শাকের ঘন্ট করে খেলাম, সর্ষের তেল দিয়ে রান্না করে। খেয়াল করে দেখো, প্রত্যেকটাই প্ল্যান্ট প্রোডাক্ট, তাই না? সর্ষের তেল, ইভেন সর্ষের তেল সেটাও প্ল্যান্ট প্রোডাক্ট, বাকি সব কটাই। এবার আমার মনে হলো না, আমি তার মধ্যে একটুখানি মাছের মাথা দেবো। হ্যাঁ, ঠিক আছে, মাছের মাথা আমি দিতেই পারি। মাছটা তো অ্যানিমাল, তার মানে নিশ্চয়ই মাছের মধ্যে যে এনার্জি সেটা প্ল্যান্ট থেকে আসছে না। কিন্তু না, দেখো ট্রফিক লেভেলে বিভিন্ন মাছ কি খায়? ফাইটোপ্ল্যাঙ্কটনস আর মাইক্রোস্কোপিক প্ল্যান্টস প্রেজেন্ট ইন ওয়াটার কলাম। তারা ফটোসিনথেসিস করতে পারে। তারা ফটোসিনথেসিস করে তাদের বডিতে কি করে? কেমিক্যাল এনার্জি, সোলার এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে, গ্লুকোজ তৈরি করে। এই যে ফাইটোপ্ল্যাঙ্কটনস, দে আর বিং ইটেন বাই জুপ্ল্যাঙ্কটনস। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটনকে কে খায়? জুপ্ল্যাঙ্কটনকে কে খায়? ছোট ছোট মাছ। ছোট মাছকে কে খায়? বড় মাছ। সুতরাং আমরা প্রত্যেকেই ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এনার্জির জন্য বা ফুডের জন্য আমরা কার ওপর নির্ভরশীল? প্ল্যান্টের ওপর নির্ভরশীল। আমি নিরামিষ খাই, ভেজ খাই, অর নন ভেজ খাই, directly or indirectly, we all are dependent on plants for obtaining energy. And ultimately সেই এনার্জিটা কিসের এনার্জি? সোলার এনার্জি। বোঝা গেল? তাহলে এই হলো আমার ইএফই কনসেপ্ট। ঠিক আছে? তাহলে এইখান থেকে নিউট্রিশনের অ্যাসপেক্ট থেকেই প্রথমে বলি কি ধরনের প্রশ্ন আসতে পারে এই কনসেপ্টটা থেকে। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে মানুষের সমস্ত খাদ্যের শক্তির উৎস সূর্য, টিকা লেখো। কিংবা এখান থেকে আসতে পারে এন্টায়ার লিভিং কিংডমে সেম এনার্জি কিভাবে ডিফারেন্সিয়ালি ডিফারেন্ট ওয়েতে ম্যানিফেস্টেড হচ্ছে বাই মিনস অফ ইটিং অ্যান্ড বিইং ইটেন। তাহলে খাদ্য খাদকের সম্পর্ক অনুসারে কিভাবে সেম এনার্জি আমাদের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা সম্বন্ধে লেখা আসতে পারে। এই ধরনের কিছু প্রশ্ন আসে, এগুলো খুব সহজ এটা আনসার দেয়া, তাই না? এই ডায়াগ্রামটাকে লিখে এটাকে জাস্ট ব্যাখ্যা করে দেয়া খুব সহজ। আর কি আসতে পারে? আর তো আমাদের ইকোলজির ক্ষেত্রে অবভিয়াসলি এনার্জি ফ্লো যদি আসে, এনার্জি ফ্লো থ্রু ইকোসিস্টেম, আমরা এনার্জি ফ্লোতে কতদূর পড়ি? কে কাকে খাচ্ছে। তাহলে প্রথমে প্রডিউসার প্রাইমারি কনজিউমার বা প্রাইমারি কার্নিভোর থেকে সেকেন্ডারি কার্নিভোর, তারপর টার্সিয়ারি আর টপ মোস্ট কার্নিভোর, এই অবধি চলে গেল। কিন্তু তাদের বডিতে যাওয়ার পরে কি হয় সেইটা আমরা পড়ি না, সেটা আমরা আলাদা চ্যাপ্টারে পড়ি বায়োলজিতে। বায়োলজিতে যে নিউট্রিশন পড়ি, সেই নিউট্রিশনের যে পার্টটা, সেইখানে আমরা পাই কি নিউট্রিশনের, হিউম্যান নিউট্রিশনের 5টা স্টেপ। কি কি? ইনজেশন, ডাইজেশন, অ্যাবসর্পশন, অ্যাসিমিলেশন অ্যান্ড তারপরটা কি? তারপরটা সবাই জানি, অপাচ্য অংশের বহিষ্করণ, ইজেশন অফ নন ডাইজেস্টেড পার্টস। ওকে, তাহলে এই যে পার্টগুলো, এইটাই কিন্তু আমি এখানে লিখেছি। কিন্তু তারপরেও দেখো অ্যাসিমিলেশন হবার পরে কি হয় সেইটা কিন্তু আমরা ওই পার্টেও পড়িনি, সেটা আমরা তার জন্য আমার মেটাবলিজম আলাদা জায়গায় পড়ি। আমরা এখানে অ্যাকচুয়ালি কি করেছি, দুটো সাবজেক্টের 3-4টে কনসেপ্টকে একসঙ্গে কনসাইজ করে একটা ফ্লো ডায়াগ্রামে দেখানোর চেষ্টা করছি, তাই না? আমরা যারা ক্লাস 12-এ নিউট্রিশনে পড়ছি, তারা তো ক্লাস 9-এর বায়োলজি পড়েছি, তারা 9-এর বায়োলজিতে পুষ্টি পড়েছি, 9-এর বায়োলজিতে ইকোলজিও পড়েছি। সুতরাং আমি যখন 12-এর নিউট্রিশনের বইতে এই 4টা যেভাবে আছে শুধু সেইটুকু কেন লিখবো? আমাকে যেগুলো আগের পড়া সেগুলোকেও ইনকর্পোরেট করতে হবে। আমার যে প্রশ্নের উত্তর, আমার যে চার্ট, সেটাকে ইউনিক করতে হবে, আর 5 জনের থেকে আলাদা করতে হবে। ওকে, তাহলে এই ধরনের চার্ট আমরা বইতে অনেক পাবো, কিন্তু আমায় চেষ্টা করতে হবে আমি যখন একটা ফ্লো ডায়াগ্রাম লিখছি, সেই ফ্লো ডায়াগ্রামের মধ্যে আর কি কি
আর কি কি তথ্য বা ডেটা ইনপুট করা যায়। সিম্পল একটা ওয়ার্ডের মধ্যে একটা আমরা ডেটা ইনপুট করে দিতে পারি, এবং এটা ইনস্ট্যান্টলি আমি বানালাম। এটা তোমরা কি করবে, তোমরা এটাকে আরো এনরিচ করবার চেষ্টা করবে, এটাকে এর ভেতরে আরো কি কি ডেটা ইনকর্পোরেট করা যায়, কিন্তু খুব কম ওয়ার্ডে। দেখো আমি কিন্তু খুব কম ওয়ার্ড ইউজ করেছি, আমি এখানে গোটা সেন্টেন্স লিখিনি, গোটা ফ্রেজ লিখিনি, যেটুকু না লিখলে না সেটুকুই আমি লিখেছি। আরেকটা জিনিস আমি তোমায় মেনশন করে দিই, যাকে এক্ষুনি, এই যে মেটাবলিজম। তাহলে মেটাবলিজম কোথায় হয়? উইদিন সেলস। তাহলে আমি এখানে লিখতেই পারি ইন সেলস, তাই না? তাহলে এখানেও মেটাবলিজম ইন সেলস, ঠিক আছে? সাইট অফ মেটাবলিজম অ্যাকচুয়ালি। তাহলে সাইট অফ অ্যাসিমিলেশন সেলস। অ্যাসিমিলেশন কাকে বলে? আফটার ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন যে সিম্পলিফাইড ফুড মলিকিউল, সেটা যখন সেলের ভেতরে ইনকর্পোরেটেড হয়ে যায়, দ্যাট ইজ কল্ড অ্যাসিমিলেশন, তাই না? অ্যাবজর্পশন আমরা সবাই জানি, বিলাই, স্মল ইন্টেস্টাইন। দেখো আমি ব্যবহার করছি মানে তোমাকে এইভাবে সবকটা শব্দ লিখতে হবে তার কোনো মানে নেই, কিন্তু এটা জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যে আমরা কিভাবে একটা ফ্লো ডায়াগ্রামকে আরো ইনফরমেটিভ করতে পারি, আরো ক্রিয়েটিভ করতে পারি। আচ্ছা, যারা বাংলায় পড়বে তাদের জন্য এই সেম ছকটাকে তোমরা লিখতে পারো। ইএফই কনসেপ্টকে ইএফই কনসেপ্টই লিখবে, শক্তি, খাদ্য, শক্তি, ধারণা। তাহলে এইটাকে বাংলায় লিখলে কি দাঁড়ায়? শক্তি, খাদ্য, শক্তি, ধারণা। বলতে কি বোঝো? যা বুঝি বলে দিয়েছি। যাই হোক, তাহলে এখানে সোলার এনার্জি এর বাংলা কি হবে? জানি, সৌর শক্তি, তাই না? প্ল্যান্টের বাংলা আবার কি আবার বলতে হবে? উফ, আর পারি না বাবা। উদ্ভিদ। প্রডিউসার্স, উৎপাদক, বলে দেওয়ার প্রয়োজন নেই, তাও ফটোসিনথেসিস তো আমরা জানি তো। সালোক, সংশ্লেষ। গ্লুকোজ বাংলায় বানান করে লিখবে। কেমিক্যাল এনার্জিকে আমরা কি বাংলা করব? রাসায়নিক শক্তি, ঠিক আছে? এবার এখানে মেটাবলিজম, আমি এখানে রেসপিরেশনও লিখতে পারি বাংলাতে, এই দুটো ক্ষেত্রে এখানেও রেসপিরেশন লিখতে পারি, এখানেও রেসপিরেশন লিখতে পারি, ঠিক আছে? বরং সেটা মেনশন করা ভালো, রেসপিরেশন। কেন অনেক রকমের মেটাবলিজম হয় তো, তাই না? এটা ক্যাটাবলিজম, রেসপিরেশন। তাহলে এখানেও কি লিখবো? একই রকম ভাবে রেসপিরেশন। রেসপিরেশনের বাংলা কি লিখবো? শ্বসন। এখানেও তাই। তাহলে বাংলায় কি লিখবো? শ্বসন। ঠিক আছে? আর যদি মেটাবলিজমের বাংলা লিখতে চাও, স্যার মেটাবলিজমের বাংলা খুব সোজা, বিপাক। মেটাবলিজমের বাংলা কি? বিপাক, পরিপাক এবং বিপাক, ঠিক আছে? কি ধরনের মেটাবলিজম? না শ্বসন। আচ্ছা, কার্বোহাইড্রেট তো আমরা জানি শর্করা, লিখছি না। হিউম্যান কনজাম্পশন কি হবে? মানুষ খাদ্য গ্রহণ, মানুষের খাদ্য গ্রহণ। খাদ্য, ডাইজেশন মানে তো আমরা জানি কি? পরিপাক, অ্যাবজর্পশন, শোষণ, এগুলো তোমরা জানো। পরিপাক, অ্যাবজর্পশন হচ্ছে শোষণ, অ্যাসিমিলেশন হচ্ছে আত্তীকরণ, তারপর রেসপিরেশন, রিলিজ অফ এনার্জি। রিলিজ মানে কি? শক্তি উৎপন্ন হওয়া বা শক্তি উৎপাদন। সেই শক্তিটা বেশিরভাগ তাপ শক্তি এবং অন্য রাসায়নিক শক্তি,
সেটা কি হয়? কার্য সম্পাদিত হয়, কার্য ওয়ার্ক, কার্য। স্টোরেজ সঞ্চয় কি হিসাবে? ফ্যাট অথবা গ্লাইকোজেন, এগুলো আমরা জানি, ওগুলোকে বলছি না। তাহলে এইখানে আমরা ইএফই কনসেপ্টকে ছোট্ট করে একটুখানি বোঝানোর চেষ্টা করলাম, এবং যেটা দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে একই শক্তি উদ্ভিদের মধ্যে দিয়ে, প্রাণীদের মধ্যে দিয়ে এবং মানুষের মধ্যে দিয়ে সেটা পরিবাহিত হচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর, এটা ইকোলজিক্যাল পার্ট। সেকেন্ড পার্ট কি? যে ফটোসিনথেসিসে কি ধরনের খাদ্য উৎপন্ন হয়? গ্লুকোজ, সিম্পল কার্বোহাইড্রেট, তাই না? এবং এই সিম্পল কার্বোহাইড্রেটটা প্ল্যান্টের বিভিন্ন সেলে ছড়িয়ে যায়, এবং সেটা সেখানে কি হয়? রেসপিরেশন হয়, সেখান থেকে রিলিজ অফ এনার্জি, সেই এনার্জি যদি ওয়ার্ক ডান হয়, অথবা এই গ্লুকোজটা স্টার্চে কনভার্টেড হয়ে সেটা কি হয়? স্টোর হয়। এবং যখন আমরা একবারে ট্রফিক লেভেলের বাকিগুলোকে স্কিপ করে যাচ্ছি, আমরা ইচ্ছা করলে এর মধ্যে ইনক্লুড করতে পারি, কিন্তু যেহেতু এটা নিউ12 এর নিউট্রিশনের অ্যাসপেক্ট থেকে আমি বলছি, সুতরাং এইখানে হিউম্যান কনজামশনের মধ্যে থ্রু এই যে ফটোসিনথেসিস, গ্লুকোজ অর কার্বোহাইড্রেট, গ্লুকোজ অর সিম্পল সুগার, আমি গ্লুকোজের নেচারটাকে এখানে লিখেছি, এইটা এর মাঝখানে আমি একটা যদি যোগ করে দিই, যেটা হিউম্যান কনজামশনে আসছে কি করে, তাই না? তাহলে আমি এখানে লিখে দিতেই পারি থ্রু ফুড চেইন। তাহলে এখানে আমি আরেকটা ইকোলজিক্যাল টার্ম ইউজ করলাম, থ্রু, এটা TROUGH, ইকোলজিক্যাল টার্ম, ফুড চেন। ফুড চেনের বাংলা কি? খাদ্য শৃঙ্খল। তাহলে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে হিউম্যান কনজামশন। এবার সেটা ডাইরেক্টলি, মেবি ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আমি এখানে এই ফ্রেজটা ইউজ করলাম। তোমরা অন্য এই ফ্রেজ ইউজ করতে পারো, এইটাকে আমরা বিভিন্নভাবে মডিফাই করতে পারি। আমার আজকের এই চার্টটা দেখানোর মূল কথা হচ্ছে যে একটা উত্তরের সঙ্গে যদি আমরা এরকম একটা ফ্লো ডায়াগ্রাম ইউজ করি, তাহলে কি হয়? সেই উত্তরের মূল যে পয়েন্টটা, সেটা আমাদের মনের মধ্যে সাজিয়ে নিতেও সুবিধা হয়, তাই না? যে আমরা এইগুলো লিখবো, একটা উত্তরে আমরা এইগুলো লিখবো, এবং সেই উত্তরের মধ্যেখানে আমরা যদি এই ধরনের একটা ফ্লো ডায়াগ্রাম বা বিভিন্ন রকমের চার্ট ইনকর্পোরেট করি, বোথ ইন কেস অফ বায়োলজি অ্যান্ড ইন কেস অফ নিউট্রিশন, তাহলে কি হয়? উপস্থাপনাটা আর 5 জনের থেকে আলাদা হয়। অনেকে কি করে? অনেকে এই যে ফ্লো ডায়াগ্রাম সেইগুলো বইয়ের পাতা থেকে মুখস্থ করে। না না, একদম না, কোনো দরকার নেই। আমরা যদি কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পারি, সেই কনসেপ্টটাকে আমরা সহজভাবে এইভাবে ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপনা করতেই পারি, এতে অসুবিধা কিচ্ছু নেই। সুতরাং আজকের এই যে ছোট্ট ক্লাস, এইটা থেকে আমরা কি কি করবো? 1 নাম্বার, যারা 12 নিউট্রিশন আছো, তারা আমি যা বললাম সেটাকে ব্যাখ্যা করবে, 7 নম্বরের মতো উত্তর তৈরি করবে। শক্তি খাদ্য শক্তি, অথবা ইএফই কনসেপ্ট বলতে কি বোঝো বিবৃত করো, ফ্লো ডায়াগ্রাম সহ বিবৃত করো। কিংবা ইংলিশে তাহলে এই কোয়েশ্চেনটা নিউট্রিশনে কি রকম ভাবে আসতে পারে, যে শো থ্রু আ ফ্লো ডায়াগ্রাম দ্য মুভমেন্ট অফ এনার্জি ফ্রম সান টু দ্য এন্টায়ার লিভিং ওয়ার্ল্ড। অর্থাৎ লিভিং ওয়ার্ল্ডের মধ্যেও যে ফ্লো অফ এনার্জি চলছে, সেটাও যে অ্যাকচুয়ালি সোলার এনার্জি, সেটাকে একটা ফ্লো অফ এনার্জি দিয়ে দেখাও। যেহেতু এটা নিউট্রিশনের পার্সপেক্টিভ থেকে বলছি, সুতরাং সেখানে নিউট্রিশনের অ্যাসপেক্ট গুলো আফটার বিং অ্যাসিমিলেটেড ইন আওয়ার সেল কি হচ্ছে, বা প্ল্যান্টের যে গ্লুকোজ সেটা আমাদের বডিতে আসবার পরে স্টেপগুলো কি কি হচ্ছে, দ্যাট আর টু বি ইনক্লুডেড ইন দিস ফ্লো ডায়াগ্রাম। ওকে, আচ্ছা, আর এটা থেকে আর কি ধরনের প্রশ্ন আসতে পারে? জাস্ট আমি যদি এইটুকু করে নিই, এইটুকু পার্ট, তাহলেই আমি পেয়ে যাব যে হেটারোট্রফিক নিউট্রিশন তার মোডগুলো কি কি, মানে ফেজেস গুলো কি কি, সেগুলো আমি এখানে একবার লিখি। হ্যাঁ, এখানে আমি জাস্ট মেনশন করে দিই, এটা তোমরা সবাই জানো। আচ্ছা, তাহলে ফার্স্ট কি? ইনজেকশন, খাদ্য গ্রহণ। ওকে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর কি? পরিপাক, ডাইজেশন। ডাইজেশনের পরে কি? শোষণ, অ্যাবজর্পশন। তারপরে কি? আত্তীকরণ, অ্যাসিমিলেশন।
তারপরে কি, যতবার জিজ্ঞেস করি ততবার প্রত্যেকে কি বলে, বহিষ্করণ। বহিষ্করণটা লিখবে না, ইজেশন ওরম ভাবে শুধু লিখবে না, বাংলায় বিশেষ করে। ইংলিশে ইজেশন মানে যে যে জিনিসগুলো আমরা আনডাইজেস্টেড ফুড পার্টিকেল, যেটাকে আমরা ডাইজেস্ট করতে পারিনি, সেইটাকে বডি থেকে এলিমিনেট করা। এই এন্টায়ার যে ফ্রেজ, সেইটা একটা ওয়ার্ড দিয়ে ইংলিশের ক্ষেত্রে আমরা সেটাকে ডিসক্রাইব করতে পারি, দ্যাট ইজ ইজেশন। কিন্তু বাংলায় তা হয় না। বাংলায় যে মুহূর্তে আমি বহিষ্করণ লিখব, তার মানে হয়ে যাবে যে খাবারটা আমি গ্রহণ করলাম সেটাই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে আলটিমেটলি অ্যানাস দিয়ে বডির বাইরে চলে গেল। সুতরাং আমি খাবার খেলাম এবং সেটা বেরিয়ে গেল, সেটা কিন্তু কনসেপ্ট নয়। কনসেপ্টটা কি, এন্টায়ার ফুড আমাদের তো কখনোই বহিষ্করণ হয় না, তাহলে তো আমরা বাঁচবই না, এনার্জি পাবোই না। সুতরাং এখানে বাংলায় যারা আছো তারা অবশ্যই অবশ্যই অপাচ্য অংশের বহিষ্করণ লিখবে। ইংলিশে তুমি ইজেশন লিখতে পারো, অর তুমি লিখতে পারো ইজেশন অফ আনডাইজেস্টেড ফুড মেটেরিয়ালস। তাহলে এই হলো আমার মোটামুটি ইএফই কনসেপ্ট। এটার উপর থেকে তোমাদের যেটা বাড়ির কাজ আপাতত, বিশেষ করে 12 নিউট্রিশন, তোমরা ইএফই কনসেপ্ট ফ্লো ডায়াগ্রাম সহ বর্ণনা করো। শুধু ফ্লো ডায়াগ্রামটা লিখে রেখে দেবে না, এটাকে নিজের ভাষায় বর্ণনা করবে, এক্সপ্লেন করবে। ট্রাই টু এক্সপ্লেন থিংস ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। সবসময় বই থেকে মুখস্থ করে তুমি লিখবে না, ওকে? এইটা আমার জানা দরকার। এইটা যদি আমি জানি, এটাকে আমরা নিজের ভাষায় ব্যাখ্যা করতেই পারি, অসুবিধা কিছু নেই। ক্লাস 9 তোমরাও চেষ্টা করবে। তোমরা চেষ্টা করবে থেকে দুটো অ্যাসপেক্ট থেকে লেখা, একটা ফ্রম নিউট্রিশন পয়েন্ট অফ ভিউ, সেখানে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো। আর একটা ফ্রম ইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ, সেখানে কোন জায়গাটা ইম্পর্টেন্ট না, প্ল্যান্ট থেকে, মানে সান থেকে প্ল্যান্ট হয়ে থ্রু ফুড চেন আদার অর্গানিজমস। তাহলে সেইখানে তুমি বাকি যে আমাদের এনার্জি ফ্লোয়ের, বা আমি যদি বলতে পারি আমার ফুড চেনের বাকি যে ট্রফিক লেভেলসগুলো, সেই ট্রফিক লেভেলসগুলো তুমি যদি এর মধ্যে মেনশন করে দাও, তাহলে চারটা ইট উইল বিকাম মোর ইনফরমেটিভ। যে এখানে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, আমরা তো হিউম্যান বিংস টার্সিয়ারি বা টপ কান্ডি। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের আজকের ক্লাস ইএফই কনসেপ্ট। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবে, আমার ভিডিওকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ, আবার দেখা হবে পরের ভিডিওতে।